এই পিডিএফটাতে প্রচুর ভুল আছে, প্রচুর স্পেলিং মিস্টেক আছে। ঠিক আছে, যখন তোমরা পড়বে বুঝতে পারবে আস্তে আস্তে যে প্রচুর ভুল আছে এখানে, স্পেলিং মিস্টেক প্রচুর আছে। আচ্ছা, যাই হোক শুরু করি আমরা। তো আর্টিকেল 79 এ পুরো পার্লামেন্ট ব্যাপারটা আছে, তোমরা জানো। 79 এ পার্লামেন্টের কথাটা বলা হয়েছে, সেটা তোমরা জানতে। আর পার্লামেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ার লেজিসলেটিভ অর্গান, মানে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন পার্লামেন্ট হচ্ছে আমাদের লেজিসলেটিভ অর্গান। এছাড়াও আমাদের এক্সিকিউটিভ অর্গান আছে, জুডিশিয়াল অর্গান আছে। এটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান, অর্থাৎ এটা হচ্ছে আইন প্রণয়ন করার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা পার্লামেন্টের মাধ্যমেই হয় আর কি। পার্লামেন্টের মাধ্যমেই সম্পন্ন হয় সেই পদ্ধতিটা। পার্লামেন্ট হলো এমিনেন্ট অ্যান্ড সেন্ট্রাল পজিশন ইন দ্য ইন্ডিয়ান ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। ভারতবর্ষের যে গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেম, সেই গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমের মধ্যে, সেই পদ্ধতির মধ্যে পার্লামেন্ট হচ্ছে একদম সেন্ট্রাল পজিশন, অর্থাৎ পার্লামেন্ট থেকেই সমস্ত ভারতবর্ষের পরিচালনা করা হয়। ভারতবর্ষের এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অর্গান সবকিছু পার্লামেন্ট দ্বারাই পরিচালিত হয়। কেন এক্সিকিউটিভ অর্গানটা বললাম? কারণ তোমরা জানো যে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ এই দুটো হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক আছে, এক্সিকিউটিভ ছাড়া এক্সিকিউটিভ বডি আর লেজিসলেটিভ বডি দুটোকে আমরা সম্পূর্ণ রকম ভাবে আলাদা করতে পারি না। ঠিক আছে, এক্সিকিউটিভের মানুষগুলো কিন্তু লেজিসলেটিভের মধ্যে সবসময় বিদ্যমান, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অর্গান ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমে। এই যে পার্লামেন্টারি গভর্নমেন্টকে ওয়েস্টমিনিস্ট্রিও বলা হয়, ওয়েস্টমিনিস্ট্রি বা ওয়েস্টমিনিস্টারও বলা হয়, কারণ পশ্চিমের দেশগুলো থেকেই কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্টের শুরু হয়েছিল। পশ্চিমী কান্ট্রিগুলো থেকে, পশ্চিমী দেশগুলো থেকে যেগুলো, যেহেতু এটা শুরু, তাই এটাকে ওয়েস্টমিনিস্ট্রি বা ওয়েস্টমিনিস্টারও বলা হয়। আচ্ছা, পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ 3 পার্ট। ভারতবর্ষের পার্লামেন্ট তিনটে ভাগে বিভক্ত। নাম্বার 1 প্রেসিডেন্ট, নাম্বার 2 লোকসভা, এন্ড নাম্বার 3 রাজ্যসভা। এখন নাম্বার 2 লোকসভা না নাম্বার 3 রাজ্যসভা সত্যি এভাবে কিছু বলা নেই, তবুও আমি এখানে জাস্ট বললাম যে প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভাকে বলা হতো হাউস অফ পিপল, রাজ্যসভাকে বলা হতো কাউন্সিল অফ স্টেট। বলে রাখি, লোকসভাকে হাউস অফ পিপল, রাজ্যসভাকে কাউন্সিল অফ স্টেট বলা হতো বলছি তার কারণ এই অফিসিয়াল নামগুলো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। এই লোকসভা এবং রাজ্যসভা এদের দুটো হাউস পার্লামেন্টে। প্রেসিডেন্ট হচ্ছে একজন ব্যক্তি। এই ব্যক্তি এটা কোনো হাউস না, এটা একটা ব্যক্তি এবং এটা একটা পার্লামেন্টের একটা পার্ট। বোঝা গেল? তাই লোকসভা যেহেতু একটা হাউস, এই হাউসের অনেক মেম্বার আছে। রাজ্যসভা যেহেতু হাউস, সেই হাউসের অনেক মেম্বার আছে। সেই সমস্ত মেম্বারদেরকে আমরা এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বলি। প্রেসিডেন্টকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বলতে পারবো না। প্রেসিডেন্ট ইজ আ পার্ট অফ পার্লামেন্ট। বোঝা গেল? বিশ্বজিৎ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের পয়েন্টে এটাই পড়ছি। প্রেসিডেন্ট ইজ an integral part of our parliament. প্রেসিডেন্ট আমাদের পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, বাট প্রেসিডেন্ট ইজ নট এ মেম্বার অফ পার্লামেন্ট। এটাই বলা হয়েছে, প্রেসিডেন্ট আমাদের কিন্তু পার্লামেন্টের মেম্বার তাকে বলতে পারবো না। কেন বলতে পারবো না? বুঝেছো? Both the houses of parliament become powerless without president. প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে কিন্তু পার্লামেন্টের দুটো হাউসের ক্ষমতা থাকবে না, তারা পাওয়ারলেস হয়ে যাবে। কারণ আমরা জানি যে একটা বিল আইনে পরিণত করতে গেলে বা একটা নতুন আইন নিয়ে আসতে গেলে সেটা লোকসভা এবং রাজ্যসভা থেকে পাস করাতে হয়, তারপর সেটা চলে যায় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সেটাকে সিগনেচার করলে বা প্রেসিডেন্ট সেটাকে অনুমতি দিলে, প্রেসিডেন্ট সেটাকে সম্মতি দিলে তবেই কিন্তু সেটা আইনে পরিণত হয়। বোঝা গেল? সুতরাং
এই এই আইনে পরিণত করার যে পদ্ধতি সেটা কিন্তু একেবারে শেষমেশ ডিপেন্ড করে প্রেসিডেন্টের উপর। তাই প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে কিন্তু পার্লামেন্ট পাওয়ারলেস। কেন পার্লামেন্ট পাওয়ারলেস? পার্লামেন্ট তো একটা লেজিসলেটিভ অর্গান, এবং এই লেজিসলেটিভ অর্গানের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তো প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে লোকসভা বা রাজ্যসভা আলাপ আলোচনা করে নতুন বিল এনে বিল পাস করেও সেটা আইনে পরিণত করতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে যে বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট বিকাম পাওয়ারলেস উইদাউট প্রেসিডেন্ট। ঠিক আছে, একটু ওয়েট করো, আমার একটা কল এসেছে, আশা করছি তোমরা শুনতে পেয়েছিলে। কি হয়েছে গো? তা আমি তো বললাম আমার ক্লাস আছে, ফোনটা কেটে দিচ্ছি, ফোন ধরছি না। মানুষ মরেছে যাবে। আচ্ছা, শোনা যাচ্ছে? আশা করছি শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রেসিডেন্টের ব্যাপারে বলা হচ্ছে হি সামন্স বোথ দ্য হাউসেস। তিনি দুটো হাউসকেই সমন করেন, মানে ডেকে পাঠান। তোমরা প্রেসিডেন্ট সম্পর্কে তো এই তথ্যগুলো আগেও জানতে, আগে পড়িয়েছি। হি ক্যান ডিসলভ লোকসভা, তিনি লোকসভাকে ডিসলভ করতে পারেন, মানে লোকসভাকে ভেঙে দিতে পারেন। যদিও তার নির্দিষ্ট পদ্ধতি থাকে, তিনি মনে করলেই যে কোনো সময় লোকসভা ভেঙে দেবেন, এমন ব্যাপারটা নয়। গণতান্ত্রিক দেশ, জনগণ যে লোকসভা ঠিক করে তাকে চাইলেই যখন খুশি ভাঙতে পারে না। তার নির্দিষ্ট কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকে, সেগুলো জানবো পরে আমরা। He can issue ordinance, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন when houses are not in session, অর্থাৎ যখন হাউস সেশনে থাকে না, যখন সেশনে থাকে না তখন তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। এগুলো তোমরা জানতে, ঠিক আছে, এগুলো অজানা কিছু নয় তোমাদের কাছে। অর্ডিন্যান্স এক্সিকিউটিভ অর্ডার অফ প্রেসিডেন্ট, নট লেজিসলেটিভ অর্ডার, এটা একেবারেই ভুল আছে। ঠিক আছে, এই কথাটা একেবারেই ভুল আছে। যেখানে প্রেসিডেন্ট লেখানো ছিল সেখানে তোমরা দেখেছো যে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে অর্ডিন্যান্স কথাটা লেখা আছে। তাই এটা তোমরা একেবারে উল্টো করে জানবে যে অর্ডিন্যান্স হচ্ছে একটা লেজিসলেটিভ পাওয়ার, এটা কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নয়। ঠিক আছে, অর্ডিন্যান্স হচ্ছে একটা লেজিসলেটিভ অর্ডার, নট এক্সিকিউটিভ অর্ডার। বুঝা গেল? এটা একেবারেই উল্টো করা আছে। আমরা বলছি অর্ডিন্যান্স কিন্তু একটা লেজিসলেটিভ অর্ডার, অর্ডিন্যান্স কোনো এক্সিকিউটিভ অর্ডার নয়, বা প্রেসিডেন্টের একটা লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ে অর্ডিন্যান্স, এক্সিকিউটিভ পাওয়ার নয়। ঠিক আছে, যেখানে প্রেসিডেন্ট তোমাদের লেখানো হয়েছিল সেখানে কিন্তু তোমরা দেখবে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে অর্ডিন্যান্স ব্যাপারটা লেখানো হয়েছে। আর অর্ডিন্যান্স অ্যাকচুয়ালি জারি করা হয় কিভাবে? কেন অর্ডিন্যান্স জারি করা হয়? একটা নতুন আইন প্রয়োগের জন্য। সুতরাং সেটা লেজিসলেটিভ হবে, স্বাভাবিক ব্যাপার। এটা ভুল আছে, আগেও বলেছি। এই যে পিডিএফটা দেখছো এখানে প্রচুর ভুল আছে, সেগুলো আমি বলে দেবো। একটু মাইন্ড করে রাখবে, একটু খাতায় নোট ডাউন করে রাখবে, নতুবা যখন এই পিডিএফটা আমি দেবো, অনেক বড় পিডিএফ, যতটুকু পড়ানো হবে ততটুকু আজকে দিয়ে দেবো, পুরোটাই যাবে। কিন্তু এই যে কাটাকুটি গুলো আছে সেগুলো দেখে ঠিক করে একটু লিখে নিও। আচ্ছা, নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো কি বলতে চাইছে। বলছে actually our parliamentary system follows Britain Parliament, not USA Parliament. আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা ব্রিটেনের পার্লামেন্টকে ফলো করে, সেটা ব্রিটেন পার্লামেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। পার্লামেন্টারি সিস্টেমটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি, ব্রিটেন থেকে কনসেপ্টটা নিয়েছি, ইউএস এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কেন সামঞ্জস্যপূর্ণ নয়? কারণ ব্রিটেনের পার্লামেন্ট এরকম তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্রাউন, একটা হচ্ছে হাউস অফ লর্ডস, যেটাকে তাদের আপার হাউস বলা হয়, মানে আমাদের রাজ্যসভার মতো, আর একটা হচ্ছে হাউস অফ কমন্স, এটাকে লোয়ার হাউস বলা হয়, লোকসভার মতো।
ঠিক ঠিক আছে? আছে? তো তো ক্রাউন, ক্রাউন, হাউস অফ হাউস অফ লর্ডস লর্ডস আর আর হাউস অফ হাউস অফ কমন। কমন। ওখানেও ওখানেও একই একই ব্যাপার, ব্যাপার, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন থেকে বিল পাস করার পরে ক্রাউন ক্রাউন মানে কি? ক্রাউন ক্রাউন মানে হচ্ছে রাজমুকুট, অর্থাৎ অর্থাৎ রাজা বা রানীর যেই যেই থাকুক সেই পদে, ঠিক ঠিক আছে? আছে? সেই পদে যে ব্যক্তি আছেন সেই ব্যক্তি এটাকে সিগনেচার করার পরেই সেটা কিন্তু আইনে পরিণত হয়। তোমরা জানো ব্রিটেনে আগে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ব্রিটেনে রাজতান্ত্রিক গণতন্ত্র আছে আর ভারতবর্ষে আছে প্রজাতান্ত্রিক গণতন্ত্র। তো সুতরাং সুতরাং ওদের রাজা বা রানী যে আছেন তিনি শেষমে আমাদের যেমন প্রেসিডেন্ট সিগনেচার করলে তবে সেটা আইনে পরিণত হয়, ওদেরও সেই রকম দুটো হাউস থেকে বিল পাস করার পরে রাজা বা রানী যেই থাকুক পদে সে সিগনেচার করার পরে তবেই সেটা আইনে পরিণত হয়। বাট ইন ইউএসএ তে প্রেসিডেন্ট ইজ নট এ ইন্টিগ্রাল পার্ট অফ লেজিসলেচার। প্রেসিডেন্ট কিন্তু লেজিসলেচারের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। অর্থাৎ প্রেসিডেন্ট লেজিসলেচারের সমস্ত বিলে সই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। বেশ কিছু বিল আছে বা মোস্ট অফ বিলস প্রেসিডেন্টের সিগনেচার ছাড়াই আইনে পরিণত হয়। ইন ইউএসএ পার্লামেন্ট, ইউএসএ পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। কি বলা হয়? কংগ্রেস। কনসিস্ট অফ টু হাউসেস, সেনেট মানে ওদের আপার হাউস যেটা আমাদের রাজ্যসভার মতো, আর রিপ্রেজেন্টেটিভ এটা হচ্ছে ওদের লোয়ার হাউস। ঠিক আছে? সেনেট আর রিপ্রেজেন্টেটিভ এই দুটো হাউস নিয়েই হচ্ছে ওদের কি তৈরি হয়? ওদের পার্লামেন্ট তৈরি হয় বা ওদের কংগ্রেস তৈরি হয়। ব্রিটেন পার্লামেন্ট আমাদের মতো তিনটে ভাগে বিভক্ত: ক্রাউন, আপার হাউস মানে হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন্স লোয়ার হাউস। ঠিক আছে? আমাদের কি আছে? প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা। তাহলে ইউএসএ তে কি হয়? ইউএসএ তে এই সেনেট আর রিপ্রেজেন্টেটিভ এই দুটো জায়গা থেকে কোনো বিল পাস হয়ে গেলেই সেটা আইনে পরিণত হয়েছে এমনটা ধরে নেওয়া হয়। ক্লিয়ার? যেমন ফান্ডামেন্টাল রাইটের সময় তোমাদেরকে পড়িয়েছিলাম যে ফান্ডামেন্টাল রাইটের যে কনসেপ্ট বা মৌলিক অধিকারের যে কনসেপ্ট সেটা আমরা কোথায় থেকে, ইউএসএ কোথায় থেকে নিয়েছি? স্যার বিল অফ রাইটস থেকে। বিল অফ বিল অফ রাইটস রাইটস থেকে। থেকে। নামটা শুনেই বুঝতে পারছি বিল অফ রাইটস। ঠিক ঠিক আছে? আছে? তার মানে দেখো সেখানে কিন্তু বিল মানেই একটা আইন। সেখানে আমাদের যেমন আলাদা করে প্রেসিডেন্ট সিগনেচার করে বিলটা আবার অ্যাক্টে পরিণত হচ্ছে এটসেট্রা এটসেট্রা, এমন না ওদের বিল আসবে, বিল দুটো হাউস থেকে পাস হয়ে গেল মানে ওই পাস হয়ে যাওয়া বিলটাই হচ্ছে একটা আইন। বোঝা বোঝা গেল? গেল? আচ্ছা, আচ্ছা, এবারে আমরা দেখবো আমাদের কম্পোজিশন অফ রাজ্যসভা। আমরা কি দেখবো? কম্পোজিশন অফ রাজ্যসভা। ম্যাক্সিমাম মেম্বার্স অফ আওয়ার রাজ্যসভা 250, 250। ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে? 250টা থাকতে পারে রাজ্যসভার সদস্য। আউট অফ হুইচ 238 রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য স্টেট, যাদের মধ্যে থেকে 238 জন থাকবে কোথায় থেকে? রাজ্যগুলো থেকে। 238 রাজ্যগুলো থেকে থাকবে এন্ড ইউটিগুলো থেকে মানে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো সেগুলো থেকে। এবং ইলেক্টেড ইনডাইরেক্টলি ইলেক্টেড মানে সরাসরি সাধারণ মানুষ ভোট দেবে না, সেখানে সাধারণ মানুষের দ্বারা অলরেডি নির্বাচিত যেসব জনপ্রতিনিধিরা আছে তারা ভোট দিয়ে এদেরকে ইলেক্ট করবে। ঠিক আছে? বোঝা গেল? And And 12 members are nominated by the president এবং 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে রাজ্যসভাতে। আচ্ছা, আচ্ছা, প্রেজেন্ট রাজ্যসভা হ্যাজ 245 মেম্বার্স, বর্তমানে 245 জন মেম্বার আছে। মানে এই মুহূর্তে কিন্তু 245 জন মেম্বার নেই, বেশ কিছু রাজ্যে এখন রাজ্যসভার বাকি আছে। ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে আমাদের যে প্রেজেন্ট 245 রাখা হয়েছে, 5টা কমিয়ে রাখা হয়েছে। ঠিক আছে? সেখানে ফ্রম স্টেট গুলো থেকে কিন্তু 229 আছে, 229টা, এবং ইউটি গুলো থেকে 4টে নেওয়া হয়। এটা বাড়তে পারে, এখনো ঠিক নেই। যদি বাড়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে বা আমি জানিয়ে দেবো। এবং প্রেসিডেন্ট এখানে 12 জনকে নমিনেট করে। তাহলে এরা হচ্ছে ইলেক্টেড মেম্বার কতজন বর্তমানে? 229 প্লাস 4 অর্থাৎ 233। আর প্রেসিডেন্ট নমিনেট করছে 12 জনকে। ঠিক আছে? শিডিউল 4 ডিলস উইথ ইট। তোমরা জানো শিডিউল 4 এ আমাদের এই রাজ্যসভার সদস্যদের কোন রাজ্য থেকে কতগুলো করে থাকবে, কিভাবে থাকবে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? রিপ্রেজেন্টেশন অফ স্টেট
members of members of Rajya Sabha, Rajya Sabha যারা মেম্বার আর elected by the elected members of state legislative assembly, state legislative assembly যারা elected member, ঠিক আছে, ঠিক আছে, তাদের দ্বারা এই রাজ্য সভার মেম্বারদেরকে মনোনীত করা হয় in the system of proportional representative by means single transferable vote, ঠিক আছে, proportional representative বা single transferable vote এর মাধ্যমে এটা ঠিক করা হয়। এখন proportional representative ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি কি হয় যে একটা অ্যাসেম্বলিতে দেখা গেল যে পশ্চিমবঙ্গে কতগুলো আছে, 16টা সদস্য, পশ্চিমবঙ্গ থেকে 16টা, ঠিক আছে, এবং এমএলএ কতগুলো আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড মেম্বার মানে এমএলএ কতগুলো আছে, 292, ঠিক আছে। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্ট হয় এখানে কেমন হয় যে 292 জন্য 16টা, তাহলে একটা আসনের জন্য কতগুলো এরকম ভাবে হিসাব করা হয়, ঠিক আছে, এবং সেই অনুযায়ী যতগুলো আসন আছে, মানে এখন প্রায় 215 থেকে 20টা মতো আছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে এবং বিরোধী পক্ষের আছে বাকিগুলো। তো তাহলে এখান থেকে দেখা যাবে যে প্রায় 13টা মতো আসন সরকার পক্ষ পাচ্ছে এবং বাকি 3টে আসন সেটা পাচ্ছে বিরোধীরা, ঠিক আছে। এরকম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভে মানে যে যতটা করে আসন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তার থাকে, ততটা আসনই সেই রাজ্য থেকে পাঠাতে পারে রাজ্যসভাতে, ঠিক আছে। যদিও এখানে একটা ভোটাভুটি হয়, সেই ভোটাভুটির ডিটেইল সিস্টেম নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ক্লাস দরকার, সেটা পার্লামেন্টের মধ্যে এই ব্যাপারটা রাখিনি বা নেই। আচ্ছা, এবং সেটা পড়ানো উচিত যদি ভোটাভুটি থেকে তোমাদের প্রশ্ন আসে না যে ভোটগুলো কিভাবে ঠিক হয়, ক্যালকুলেশন কিভাবে হয়, তবে জানা থাকলে একটু ভালো লাগবে। যাই হোক, আশা করবো পরে তোমাদের ওটা পড়িয়ে দেবো। আচ্ছা, কি বলছে, সিটস আর অ্যালটেড টু দ্য রাজ্য সভা on the basis of populationের উপর নির্ভর করে রাজ্যসভার সিটগুলো ঠিক করা হয়। For this number of representatives varies from state to state, যেহেতু রাজ্যগুলোর কত পপুলেশন সেটা দেখে রাজ্যসভার আসন ঠিক করা হয়, তাই জন্য স্টেট টু স্টেট তার আসন সংখ্যা ভ্যারি করে। যেমন ইউপির পপুলেশন প্রচুর, তাই ইউপি থেকে 31খানা আসন আছে রাজ্যসভার জন্য এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আছে 16টা, ঠিক আছে। কিন্তু ইউএসএ তে বা আমেরিকাতে ঠিক এরকম ব্যাপার নেই। কি বলছে, ইন ইউএসএ অল স্টেটস হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেটিভস ইন দ্য সেনেট। ইউএসএ তে প্রত্যেকটা স্টেটের ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ আছে সেনেটে, মানে তাদের আপার হাউসে, এটা তাদের রাজ্যসভার মতো। ইউএসএ তে মোট 50খানা স্টেট আছে এবং সেনেটে তার জন্য টোটাল 100টা মেম্বার আছে, 2 from each state, ঠিক আছে। প্রত্যেকটা স্টেট থেকে 2টো করে মেম্বার আছে, বোঝা গেল। যদিও আমার ব্যক্তিগত মত যে ইউএস এর এই সিস্টেমটাই খুব ভালো সিস্টেম, তার কারণ ভারতবর্ষের মতো এইরকম দেশে কেবলমাত্র জনসংখ্যার বিচারে যদি, আমার ব্যক্তিগত মত অবশ্যই, কেবলমাত্র জনসংখ্যার বিচারেই যদি তাদের আসন সংখ্যা নির্ধারিত হয়, ঠিক আছে, তাহলে তো ইউপি সবসময় তার প্রাধান্যতা বজায় রাখবে। যেখানে কেরল বা অন্যান্য স্টেট তারা কিন্তু কেন্দ্রে তার প্রাধান্য দেখাতে পারবে না, কি রাজ্যসভা কি লোকসভা, পপুলেশন কম তাই আসন সংখ্যা কম। তাই এমন সময় এমন হতে পারে যে সেই স্টেটকে নিয়ে কেন্দ্র ভাববে না, সিকিমকে নিয়ে কেন্দ্র চিন্তার কিছু নেই, ও একটা দুটো আসন রাজ্যসভায়, একটা লোকসভায়, একটা গেল, কিছু যায় আসে না, ঠিক আছে, বোঝা গেল। যদি ইকুয়াল রিপ্রেজেন্ট থাকে তাহলে স্টেট ছোট হোক, স্টেট বড় হোক, স্টেটের লোক সংখ্যা বেশি থাকুক, প্রত্যেকের একটা সমান গুরুত্ব থাকে কেন্দ্রীয় পার্লামেন্টে, ঠিক আছে। তো ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ না থাকলে কি হবে, কারোর গুরুত্ব বেশি হয়ে যায়, কারোর গুরুত্ব কম হয়ে যায়। এটা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি বলে রাখি ব্যাপারটা পরে তো বলতাম আমি আজকে ক্লাসে, এটা নিয়েই কিন্তু ওই জন্ম নিয়ন্ত্রণ যে বিল, সেই জন্ম নিয়ন্ত্রণ বিল নিয়ে কিন্তু সাউথ ইন্ডিয়ান যারা, ঠিক আছে, তারা এটা নিয়ে প্রথম প্রোটেস্ট করেছিল এবং সাউথ ইন্ডিয়ার যে স্টেট গুলো প্রোটেস্ট করেছিল তারা কিন্তু যে আশঙ্কা করেছিল, তারা মানে পলিটিক্যাল ক্রিটিক্স তারা যেটা বলেছিল ঠিক সেরকমই হয়ে গেছিল। কেমন হয়ে গেছিল, তারা বলেছিল যে সরকারের উদ্দেশ্য প্রথমে একটা জন্ম নিয়ন্ত্রণ বিল আনবো, সেই জন্ম নিয়ন্ত্রণ বিল এনে সেই যে রাজ্যের জনসংখ্যা কম সেই রাজ্যের জনসংখ্যা কমই থেকে যাবে, যে রাজ্যের জনসংখ্যা বেশি সেই রাজ্যের জনসংখ্যা বেশি থেকে যাবে। কম জনসংখ্যার রাজ্য কখনো বেশি জনসংখ্যার রাজ্যের সাথে আটক দিতে পারবে না। তারপরেই সেন্ট্রাল
ভিস্টা বা এক্সেট্রা এই ধরনের প্রজেক্টের মাধ্যমে আমরা আসন সংখ্যা প্রচুর বাড়িয়ে দেবো, লোকসভার আসন এখন যেটা 500 আছে 550 এটাকে 1500 করে দেবো, এবং প্রপোর্শনালি যার জনসংখ্যা বেশি দেখা যাবে 1500 এর মধ্যে 400 পেয়ে যাবে ইউপির মতো একটা রাজ্য। ঠিক আছে, আর কেরলের মতো একটা রাজ্য যার জনসংখ্যা কম, সে ওই 1500 আসনের মধ্যে পাবে 5টা কি 10টা বা 15টা। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে কি হবে? তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াবে? তাহলে সমস্যাটা দাঁড়াবে যে ওই রাজ্যগুলো কিন্তু তাদের ডেভেলপমেন্টের জন্য বা তাদের কথা, তাদের যে ডিমান্ড সেগুলো কিন্তু কেন্দ্রের কাছে বা পার্লামেন্টে রাখতে পারবে না, তারা অনেক কমজোরি রাজ্য হয়ে যাবে। বোঝা গেল? এবং কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা সরকার করবে তাদের মূল লক্ষ্য থাকবে ইউপি, ওয়েস্ট বেঙ্গল, বিহার এই ধরনের বড় বড় রাজ্যগুলোকে দখল করা। ঠিক আছে, সুতরাং সেই সমস্ত রাজ্যগুলো একেবারে ফেলনা হয়ে যাবে, ড্যাড্যারে হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা গভীর পরিকল্পনা, মানে এটা তারা বলছে একটা পরিকল্পনা, অবশ্যই আমরা ভেবে দেখলে এটাও মানে অস্বীকার করা যায় না যে সত্যি তো এটা একটা পরিকল্পনা, যে আমি আগে জন্ম নিয়ন্ত্রণ বিল আনবো, তারপরে সেন্ট্রাল বেসটা প্রজেক্ট করবো, তারপরে আমি সেখান থেকে আসন সংখ্যা প্রচুর বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেবার প্রপোর্শনালি বলবো কে কত পাচ্ছ দেখি। তাহলে কিছু কিছু রাজ্য, যে সাউথ ইন্ডিয়ান যে রাজ্য, এডুকেটেড রাজ্য বলা হয়, ঠিক আছে, তারাই দেখবে আর জায়গা পাচ্ছে না আর কি। যাই হোক, যার জন্য ইউএস এর এই সিস্টেমটা, ওদের সেনেটে এই সিস্টেমটা আছে, সেনেটে এই সিস্টেমটা সত্যি খুব ভালো সিস্টেম বলে আমার মনে হয়। আচ্ছা, তারপরে কি বলছে রিপ্রেজেন্টেশন অফ ইউটি ইন রাজ্যসভা। রাজ্যসভাতে ইউটি গুলো থেকে কিভাবে রিপ্রেজেন্টেশন থাকে? তোমরা জানো অনেক বহু ইউটি আছে আমাদের, কিন্তু সেখানে সব ইউটি থেকে থাকে না। ইনডাইরেক্ট রিলেশন দেখো লেখা আছে, এটা অবশ্যই ইলেকশন হবে। ঠিক আছে, এটা কি হবে? ইলেকশন। আচ্ছা, ইনডাইরেক্ট ইলেকশন বাই দ্য নাম্বারস আছে, এটা বাই দ্য মেম্বারস। প্রচুর ভুল আছে, আগেও বলেছি, বাই দ্য মেম্বারস অফ ইলেকটোরাল কলেজ স্পেশালি কনস্টিটিউটেড ফর দিস পারপাস। ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে ইউটি গুলো থেকেও হয়, যেখানে স্পেশালি এই পারপাসে আলাদা করে ইলেকটোরাল কলেজ গঠন করা হয়, সেটা সব স্টেটে নয়। ঠিক আছে, এখন বর্তমানে কতগুলো ইউটি আছে? কতগুলো আছে? 8টা আছে। ঠিক আছে, তো এট প্রেজেন্ট এটা হবে 8, not 9. At present 8. We have two representatives. We have two representative নয়, মানে দুটো রিপ্রেজেন্টেটিভ আছে, দুটো রাজ্য থেকে, দুটো ইউটি থেকে রিপ্রেজেন্টেটিভ আছেন রাজ্যসভা। বাকিদের পপুলেশন, বাকি যে 6টা আছে, আর টু লো টু হ্যাভ এনি রিপ্রেজেন্টেটিভ ইন রাজ্যসভা। আচ্ছা, এই যে দুটোর কথা বলছে, এই দুটো মানে কিন্তু অ্যাকচুয়ালি বলছে দিল্লি আর পুদুচেরি। তার মধ্যে অলরেডি তোমরা জানো যে আমাদের জম্মু কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট কমপ্লিট হয়ে গেছে। সুতরাং জম্মু কাশ্মীর থেকে কিন্তু এবারে রাজ্যসভা এখনো শুরু হয়নি, জম্মু কাশ্মীর থেকে কিন্তু রাজ্যসভার সদস্য নির্বাচিত হবে। তাহলে আমরা এখন থেকে কিন্তু এটাকে 3 করব। ঠিক আছে, যেই 3টে থেকেই কিন্তু আমাদের এখন এই 3টেতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এবং এই 3টেতেই কিন্তু আমাদের রাজ্যসভার সদস্য মনোনীত হয়। বোঝা গেল? কি সেটা একটু লিখে দিই এখানে। জম্মু এন্ড কাশ্মীর, দিল্লি, আর পুদুচেরি। ঠিক আছে, আচ্ছা। নেক্সট নমিনেটেড মেম্বারস ইন রাজ্যসভা যারা নমিনেটেড হয়, মানে যাদেরকে ভোটাভুটির মাধ্যমে আসতে হয় না, সরাসরি প্রেসিডেন্টের নমিনেশন নিয়ে তারা চলে আসে, তাদের কথা বলা হচ্ছে। দ্য প্রেসিডেন্ট নমিনেটেড 12 members to the রাজ্যসভা from the people who have special knowledge and হবে and experience in arts, লিটারেচার, সোশ্যাল সার্ভিস, স্পোর্টস এটসেট্রা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এত কিছু থাকে না, অফিশিয়ালি লেখা থাকে 3টে কথা। কি লেখা থাকে অফিশিয়ালি? 3টে কথা, আর্টস, কমার্স এন্ড সায়েন্স। আর্টস, কমার্স এন্ড সায়েন্স। ঠিক আছে,
এই সমস্ত সমস্ত জায়গা থেকে, যেমন সচিন তেন্ডুলকর ছিল আর্টস থেকে, কমার্স থেকে বিজয় মালিয়া ছিলেন, সায়েন্স থেকে অনেকেই থাকে, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপতি ওদেরকে নিয়োগ করে থাকেন। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন, নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে, কিন্তু তোমরা জানো যে রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল, রাষ্ট্রপতি এমনটা না যে রাষ্ট্রপতি রাজভবন থেকে রাস্তায় ঘুরতে বেরিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সিভি জমা নিচ্ছে বা কাকে নেওয়া যায়। মন্ত্রী পরিষদ যে নামগুলো রেকমেন্ড করেন তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি বেছে নেন তার পছন্দের নাম। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, তো এদেরকে কোনো ইলেকশন প্রসেসের মধ্যে থেকে যেতে হয় না, দে হ্যাভ নট গো থ্রু এনি ইলেকশন প্রসেস, তাদেরকে কোনো ইলেকশন প্রসেসের মধ্যে থেকে যেতে হয় না, ঠিক আছে। এবং এখানে এটা বলা হচ্ছে যে আমেরিকান সেনেট, আমেরিকার যে সেনেট হ্যাজ নো নমিনেটেড মেম্বার, সেনেটের কোনো নমিনেটেড মেম্বার নেই, সেই জন্য তোমরা দেখেছো যে ওখানে 50টা স্টেটের জন্য 100 জন টোটাল মেম্বার আছে, আলাদা কোনো নমিনেটেড মেম্বার নেই, প্রত্যেক স্টেট থেকে দুটো করে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আসছি কম্পোজিশন অফ লোকসভা। একটা কথা বলে রাখি, এটা পিডিএফটাতেও একটু সমস্যা আছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু ভুল আছে। তোমরা যারা আজকে পাচ্ছ এটা আজকেই লিখে নেবে, ভিডিওটাও দেখবে, পরে যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসের শুরুতেই কিন্তু সেই সমস্যার কথাগুলো বলবে, কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কে কোথায় পরে বুঝতে পারোনি, তারপর পরের ক্লাসগুলো কিন্তু শুরু করবে। বোঝা গেল? আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পরের যে উইক আছে, পরের উইকে কিন্তু তোমাদের ক্লাস অফ থাকবে। বোঝা গেল? আর শনিবার দিন যদি তোমাদের ফাঁকা থাকে, শনিবার দিন যদি ফাঁকা থাকে তাহলে শনিবার রাত 8টা থেকে বা 8:30 থেকে একটা ক্লাস করানো যেতেই পারে। শনিবার কি তোমরা ফ্রি থাকো? আমাদের জিওগ্রাফি আছে স্যার, মানে আমার আছে আর স্বর্ণাদির আছে, আর কে কে আছে এই ব্যাচে জানি না। আচ্ছা, কে জিওগ্রাফি কে সংকোচ করায়? আছে, হ্যাঁ স্যার, রাজেশ আছে। আচ্ছা, বাকিদের? জিওগ্রাফি কি 8:30 থেকেই আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার আগেও স্যার ম্যাথ আছে, তার আগেও হবে না, মানে 6টা থেকেই আমাদের পুরো শনিবারটা ব্লক। আচ্ছা, সংকোচের সাথে কথা বলে দেখছি, যদি সংকোচ ওটা তোমাদেরকে অন্য ডেটে করাতে পারে তাহলে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। আর বাকিদের আচ্ছা, রানা ফ্রি আছে, আরিয়ান ফ্রি আছে, বিশ্বজিৎ ফ্রি স্যার, প্রসেনজিৎ ফ্রি আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সংকোচের সাথে কথা বলে ফাইনাল জানিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, লোকসভার কম্পোজিশন, এখানে ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে ফিক্সড, যেটা 552, ঠিক আছে। এর বেশি 2 গুণ করে বাড়ানো যায় না, যদিও সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট আনার পরে সরকার চেষ্টা করেছিল বা চলছে এটাকে বাড়ানোর। আচ্ছা, তার মধ্যে 530টা থাকে রাজ্যগুলো থেকে, আর 20খানা হচ্ছে ইউটি থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে, আর দুটো নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, অ্যাংলো ইন্ডিয়ান থেকে দুটো। কমিটি লেখা আছে, এটা কমিউনিটি হবে, কমিটি লেখা আছে কি হবে, এটা কমিউনিটি, ঠিক আছে। নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। তোমরা জানো বহুবার এটাকে বলেছে যে 2019 সালে এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বন্ধ করা হয়েছে, ঠিক আছে। তো 2019 সালের পর থেকে এটা কিন্তু অ্যাভেলেবেল নেই। এটা অ্যাভেলেবেল নেই মানে আমি কিন্তু তার মানে এই যে স্টেপটা এটা কমে গেল এটা বলতে পারি না, কিন্তু এটাকে আমরা এখন বলতে পারবো না যে এটা 550 হয়ে গেছে, কারণ দুটো অ্যাংলো ইন্ডিয়ান এখান থেকে চলে গেছে। না, এই ম্যাক্সিমাম স্ট্রেংথ যেটা, সেটা তো আমার ঠিক করা আছে, যেটা আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম স্ট্রেংথটাকে যে ভাগ করা হয়েছিল, সেই ভাগের মধ্যে থেকে একটা ভাগকে বন্ধ করা হয়েছে, তার মানে ম্যাক্সিমাম স্ট্রেংথটা কিন্তু আমার কমে গেল না। বোঝা গেল? আচ্ছা, সাপোজ আমার একটা ঝুড়ি আছে, যে ঝুড়িতে মোট 5 কেজি আনাজ ধরে, ঠিক আছে। আমি সেটাকে আলাদা করে 3 কেজি আলু, 1 কেজি পটল, 1 কেজি কুমড়ো রেখেছি, ঠিক আছে। কোনো এক সময় ডাক্তার বারণ করলো যে ভাই আমাকে আর কুমড়ো খাওয়া যাবে না,
তারপর থেকে আমি কি রাখছি, শুধু 3 কেজি আলু আর 1 কেজি পটল রাখছি। তার মানে আমার সেই ঝুড়ির স্ট্রেংথ তো 5 কেজিই থাকছে নাকি, ম্যাক্সিমাম স্ট্রেংথ। সেটা সেটা ভবিষ্যতে কি করব তার উপর ডিপেন্ড করছে। তো সেই রকম যেহেতু অ্যাংলো ইন্ডিয়ানটা নেই, তার মানে কিন্তু কেউ ভেবো না যে ম্যাক্সিমাম স্ট্রেংথটা কমে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো অ্যাট প্রেজেন্ট বর্তমানে টোটাল 545 জন মেম্বার আছেন, তার মধ্যে 230 জন আছেন স্টেট থেকে, রাজ্যগুলো থেকে, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, এটা বর্তমানে আর নেই, এটা পুরনো পিডিএফ তাই এখন লেখা আছে। আর 13 জন আছেন ইউটি থেকে। 13টা আছে ইউটি থেকে। ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু কমছে। কি কমছে? আমাদের এখানে কিন্তু মোট 545 জন হবে না, এখানে আমাদের মোট হচ্ছে 543। আচ্ছা, নেক্সট রিপ্রেজেন্টেশন অফ স্টেটস ইন লোকসভা। লোকসভাতে স্টেটগুলো রিপ্রেজেন্টেশন কিভাবে হয়? ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল ফ্রম দ্য টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস। দেখো, এটা ভুল আছে। টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস ইন দ্য স্টেট। স্টেটের যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, সেগুলো থেকে সরাসরি ইলেক্ট করা হয়। তারপরে কি বলছে? ইলেক্টেড বাই ইন্ডিয়ান সিটিজেন হু ইজ অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ। ইন্ডিয়ান সিটিজেনদের দ্বারা ইলেক্ট করা হয় যারা 18 বছরের বেশি বয়স যাদের, ঠিক আছে, অ্যাবভ 18 ইয়ার্স এজ, এক্সেপ্ট ডিসকোয়ালিফাইড আন্ডার দ্য আবারও ভুল প্রভিশন PROVISIO এর প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ল। ঠিক আছে, তো ইলেক্ট করা হয়, ইন্ডিয়ান সিটিজেনরা ইলেক্ট করে, ভারতের নাগরিকরা এদেরকে ভোটের মাধ্যমে ইলেক্ট করে, যাদের 18 বছরের বেশি বয়স। কিন্তু এই 18 বছরের বেশি বয়স হলেও যারা ডিসকোয়ালিফাইড, মানে যারা ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, কনস্টিটিউশন অনুযায়ী, তাদের কিন্তু এখানে ভোট দিতে পারে না। আচ্ছা, এটা তোমরা জানতে। তারপরের লাইনটা, দ্য ভোটিং এজ রিডিউসড টু 18 ইয়ার্স ফ্রম 21 ইয়ার্স বাই 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 এ কি করা হয়েছিল? ভোটিং এজটা অ্যাকচুয়ালি অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী আমাদের ছিল 21 বছর, সেটাকে কমে আমাদের করা হয়েছে 18 বছর। করা হয়েছে 1988 এ করা হয়েছে। আচ্ছা, তারপরের পয়েন্টটা দেখো, রিপ্রেজেন্টেশন অফ ইউটি ইন দ্য লোকসভা। লোকসভাতে ইউটিগুলো থেকে যে রিপ্রেজেন্টেশন, সেটার কথা বলা হয়েছে। The Constitution has empowered the Parliament in this regard. এক্ষেত্রে কনস্টিটিউশন পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে যে ইউটিগুলো থেকে কিভাবে ইলেকশন হবে সেটা পার্লামেন্ট ঠিক করবে। ঠিক আছে, যার জন্য পার্লামেন্ট এবার একটা নিয়ম তৈরি করবে। পার্লামেন্ট হ্যাজ এনাক্টেড ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1965। পার্লামেন্ট একটা অ্যাক্ট তৈরি করেছে, একটা নাম হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1965। তবে 1965 এ পার্লামেন্ট ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট নামে একটা অ্যাক্ট তৈরি করছে, বাই হুইচ দ্য মেম্বার্স অফ লোকসভা ফ্রম ইউটিজ, এটা অবশ্যই ছোট হওয়া উচিত ছিল, ইউটিজ আর অলসো চুজেন বাই ডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, যেটা থেকে কি হয়, লোকসভার যেসব ইউটি মেম্বাররা থাকে, তারাও কিন্তু ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে করে আসে। আচ্ছা, নমিনেটেড মেম্বার, এটা বলার কিছু নেই, দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে থাকতো, এবং সেটা কিন্তু বর্তমানে নেই। এটা 2000 সালে ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে করা হয়েছে। আচ্ছা, অ্যাংলো ইন্ডিয়ান বলতে আমরা কাদেরকে বুঝি? অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলা হয়? প্রসেনজিৎ, অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলা হয়? ব্রিটিশ বংশ, কি একটা বংশধর, এরকম টাইপের কিছু একটা। এখনো কনসেপ্ট ক্লিয়ার নয়, কেন জানি না। বহুবার কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে, ক্লাসেও আলোচনা হয়েছে, অনলাইনেও আলোচনা হয়েছে। বিশ্বজিৎ, ভারতীয় আর ইংল্যান্ডের শঙ্কর প্রজাতি নেই।
শঙ্কর প্রজাতি আবার কি কথা? মানে ভারতীয় আর ইংল্যান্ডের মিশ্রণ না? দেখো কনসেপ্ট ক্লিয়ার নয় কারোরই। রনন? স্যার ভারতীয় বংশোদ্ভূত। খারাপ অবস্থা পলিটিতে। পলিটিক্যালি খারাপ অবস্থার জন্য দায়ী কিছুটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সরকারি চাকরি বাকরির যা হাল, স্টুডেন্টরা এখন ওই এসএসসির দিকে ঝুঁকছে আর কি, স্টাফ সিলেকশন কমিশনের দিকে। সুতরাং পলিটিক্যাল ডিটেলসে পড়া বা ডিটেলসে মনে রাখার মতো দায়িত্ব তারা নিচ্ছে না। অর্পিতা? স্যার প্যারেন্টের মধ্যে যে কোনো একজন ইংলিশ হবেন, ব্রিটিশ হবেন, আর একজন ইন্ডিয়ান হবেন। তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার সন্তান কি অ্যাংলো ইন্ডিয়ান বলতে পারি? না, মোস্ট প্রবাবলি এটা ক্লিয়ার না আমার কাছেও খুব একটা স্যার। আচ্ছা, তো প্যারেন্টের মধ্যে একজন ইন্ডিয়ান, একজন ব্রিটিশ, এবং এই প্যারেন্টদের মধ্যে একজন ইন্ডিয়ান, একজন ব্রিটিশ, এইরকম প্যারেন্টের সন্তান যদি ভারতবর্ষে বসবাস করে, আগে তাকে ভারতীয় হতে হবে। যদি ভারতবর্ষে বসবাস করে তবেই তাকে আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলবো। ইন্ডিয়ান কথাটা আছে সাথে। ঠিক আছে, যদি সে ভারতবর্ষে না থাকে তাকে অ্যাংলো ইন্ডিয়ান কেন বলবো? বোঝা গেল? এটা অ্যাকচুয়াল এটাই অ্যাংলো ইন্ডিয়ানের টার্ম ছিল টিল 1950। কিন্তু সংবিধান যখন গ্রহণ করা হয় তখন সংবিধানের যারা নির্মাতা তারা এটা দেখে যে ভারতবর্ষে কেবলমাত্র ব্রিটিশরা শাসন করেছে তা নয়, পর্তুগিজ আছে, ফরাসি আছে বেশ কিছু ক্ষেত্রে। ঠিক আছে, তাই তারা কনস্টিটিউশন এই টার্মটা চেঞ্জ করে। কনস্টিটিউশনের টার্মটা চেঞ্জ করে বলে যে ভারতীয় এবং ইউরোপিয়ান এদের সন্তান যদি ভারতবর্ষে বসবাস করে তাহলে ভারতীয় বাবা ইউরোপিয়ান মা বা ভারতীয় মা ইউরোপিয়ান বাবা, এদের সন্তান যদি ভারতবর্ষে বসবাস করে, ভারতের নাগরিকত্ব নেয়, তাহলে তাকে অ্যাংলো ইন্ডিয়ান বলবো। বোঝা গেল? কি প্রসেনজিৎ বোঝা গেল? হ্যাঁ স্যার। মূল কথা তাকে তো আগে ভারতে বসবাস করতে হবে, নতুবা তাকে ইন্ডিয়ান কেন বলবো, অ্যাংলো ইন্ডিয়ান কেন বলবো? আচ্ছা, এই যে প্রভিশন, এটা একেবারে ঠিকঠাক লেখা আছে এখানে দেখো। এই যে প্রভিশন মানে অ্যাংলো ইন্ডিয়ানদের যে প্রভিশন, এটা বলা হয়েছিল যে 1960 সাল পর্যন্ত এটা রাখা হবে। ঠিক আছে, বাট প্রত্যেক বছর, প্রত্যেক 10 বছর পর পর একবার করে বাড়ানো হয়েছে। 60 গিয়ে 70 করেছে, 70 থেকে 80 করেছে, 80 থেকে 90 করেছে, তারপর 2000 করেছে, 2000 থেকে 2010 করেছে। বহুবার এটাকে বাড়ানো হয়েছে, কিন্তু লাস্ট বাড়ানো হয়েছিল 2009। ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্টটা ভুল আছে 2009 এর। একটু ওয়েট করো, আমি অ্যামেন্ডমেন্টটা একটু দেখে বলতে হবে। এটা অনলি 9th করা আছে, বাট 9th তো নয় কখনোই, 2009। আচ্ছা, 2009 টা 95th। ঠিক আছে, এটা হচ্ছে বাই 95th। বাই 95th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বোঝা যাচ্ছে না সম্ভবত, লিখে দেওয়াটাই বেটার। ঠিক আছে, এটাকে এক্সটেন্ড করা হয়েছিল 2020 পর্যন্ত, কিন্তু 2020 বা 2019 সালে সেখানে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে কিন্তু আর এই অ্যাংলো ইন্ডিয়ানটাকে আর এক্সটেন্ড করা হয়নি।
ঠিক আছে, কেন এক্সটেন্ড করা হয়নি? কারণ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, সরকার বলছে যে এই প্রায় 70 বছর বা 75 বছরে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ভারতবর্ষে আর এক্সিস্ট করে না আলাদা করে। যারা ছিল তারা যে কমিউনিটিতে যারা ছিল অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, তারা পরে ভারতীয়দের বিয়ে করেছে, ভারতবর্ষের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সন্তানরা এখন বর্তমানে পুরোপুরি ভারতীয় হয়ে গেছে। সুতরাং সেই এমনটা নয় যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে বিয়ে করলে তারা অ্যাংলো ইন্ডিয়ান থেকে গেল, এরকম তো ব্যাপারটা নয়। এটা কেবলমাত্র একটা প্রজন্ম দিয়ে আমরা বলতে পারি যে ব্রিটেন বা ইউরোপ এবং ভারতীয়দের সন্তান যারা ভারতবর্ষে বসবাস করছে সেই প্রজন্মটাকে বলতে পারি, তার সন্তানকে আবার অ্যাংলো ইন্ডিয়ান বলতে পারি না। ঠিক আছে, তো সেই জন্যই এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির ব্যাপারটা কিন্তু 2009 পরে আর এক্সটেন্ড করা হয়নি, যদিও এটাকে রাখা হয়েছিল অ্যাজ পার অরিজিনাল কনস্টিটিউশন। এটা 1960 সাল, অর্থাৎ 10 বছরের জন্য এগুলো রাখা হয়েছিল। এটা আশা করা হয়েছিল 10 বছর পরে। কেন রাখা হয়েছিল? কারণ ওই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যে চলে গেছে সেটা তো একেবারে বন্ধুত্বপূর্ণ উপায়ে চলে যায়নি। ভারতীয়রা ব্রিটিশকে সহ্য করতে পারতো না, এমন একটা সময় চলে এসেছিল ভারতীয়রা ব্রিটিশকে দেখে শত্রু মনে করতো। ঠিক আছে, একদম লড়াই মারপিট এইরকম সব মানে পাড়ায় গ্রামে গঞ্জে এইসব জিনিস দেখা যেত। যদিও তখনও বেশ কিছু জায়গায় সেই বর্তমান রাজত্বের মতো দেখতে পাই যে রাজায় ঠিক আছে উলু ঘাগড়া পান যাচ্ছে, এটা দেখা যেত, অস্বীকার করার জায়গা নেই। তবুও ভারতের আপামর জনসাধারণ তো ব্রিটিশদেরকে ভালোভাবে দেখতো না। তাই ব্রিটিশের সন্তান বা বৈদেশিক মানুষের সন্তান তাদেরকে ভারতীয়রা ভালোভাবে নেবে না, তাদেরকে ভারতীয়রা আলাদা চোখে দেখবে। তাদের রিপ্রেজেন্টেশন যদি ভারতবর্ষের পার্লামেন্টে ঠিকঠাক না থাকে তাহলে তাদের কি সমস্যা হচ্ছে, তাদের ভারতবর্ষে চলার ক্ষেত্রে কি সমস্যা, সেগুলো তুলে ধরবে কে? তার জন্যই কিন্তু এই প্রভিশনটা হয়েছিল এবং এটা কনস্টিটিউশনের মেকাররা মনে করতে 10 বছর এটা রাখলে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তারপর আর তাদেরকে আলাদা করে ভাবার কিছু নেই। কিন্তু এটাকে পর এক্সটেন্ড করতে আমরা দেখলাম 60 থেকে এক্সটেনশনটা শেষ হয়েছিল 2020 অবধি। আচ্ছা, নেক্সট আমরা দেখব সিস্টেম অফ ইলেকশন অফ লোকসভার ইলেকশনের সিস্টেম। কি বলছে? ইচ স্টেট ইজ ডিভাইডেড ইনটু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস। প্রত্যেকটা স্টেট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ডিভাইডেড থাকে। ঠিক আছে, যেমন একটা স্টেট, এটা যদি একটা স্টেট হয়, আমি ভাবলাম এই স্টেটের মধ্যে 3টে আসন আছে, তাহলে 3টে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ডিভাইডেড থাকে। From these there are two provisions in our constitution. এটার জন্য আমাদের কনস্টিটিউশন দুটো নিয়ম আছে। কি বলছে? প্রথম নিয়ম, ratio between the number of seats and population of state is same for all states. নাম্বার অফ সিটের এবং পপুলেশনের যে রেশিও সেটা কিন্তু সমস্ত স্টেটের জন্য সমান থাকবে। তার মানে যদি এমন হয় যে 10:1, আমি অবশ্যই হাইপোথেটিক্যালি বলছি যে 10 জন জনসংখ্যার জন্য একটা করে আসন, তাহলে প্রত্যেকটা স্টেটে কিন্তু ঠিক তাই থাকবে। তার মানে এখানে 3টে আসন আছে, মানে এই স্টেটের জনসংখ্যা মোট কতগুলো? 30। তাহলে কোনো একটা স্টেটে যদি জনসংখ্যা 70 থাকে তাহলে তার আসন সংখ্যা কত থাকবে? বোঝাতে পারলাম না ব্যাপারটা? 7 জন। হ্যাঁ, 7 জন। ঠিক আছে, এটাই বলা হচ্ছে, দেখো রেশিও বিটুইন দ্য নাম্বার অফ সিটস এন্ড পপুলেশন অফ দ্য স্টেট ইজ সেম ফর অল স্টেট। এটা ফর্ম লেখা আছে, এটা ফর হবে ফর অল স্টেট, সমস্ত স্টেটের জন্য কিন্তু নাম্বার অফ সিট আর পপুলেশনের যে রেশিও সেটা কিন্তু সমান। অর্থাৎ তার কোন স্টেটে পশ্চিমবঙ্গে 42, ঠিক আছে, ইউপিতে 80, তার মানে কিন্তু আসন সংখ্যা কিন্তু হেরফের করছে, তার কারণ জনসংখ্যা ইউপি অনেক বেশি পশ্চিমবঙ্গ থেকে, রেশিওটা একই রেখে ঠিক করতে হচ্ছে। বোঝা গেল? তার মানে যদি এই সিস্টেম হয় তাহলে এটা আমরা বলতে পারি যে প্রত্যেকটা স্টেটের
পপুলেশন অনুযায়ী তাদের আসন সংখ্যা নির্ধারিত হচ্ছে। পরেরটা বললে আরো ইজি হয়ে যাবে। দেখো, ইচ স্টেট ইজ ডিভাইডেড ইনটু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি। প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ডিভাইড করা হচ্ছে সাচ ম্যানার, এই ধরনের ম্যানার, যে the ratio between population of each constituency and the number of seat allotted to the state is same throughout the state। তার মানে এমন ভাবে করা হচ্ছে যে 30-এর জন্য 10:1 সমস্ত স্টেটে, এখানে এই স্টেটে 30টা আছে তাই 3টে, কিন্তু এই 3টেকে এমন ভাবে করা হবে যে এটার এই বক্সের মধ্যেও 10, এটার মধ্যেও 10, এটার মধ্যেও 10। ঠিক আছে, টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ভাগ হচ্ছে, ভাগটা হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, একটা জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে। বাট এমন করে ভাগ করতে হবে যাতে ওই 10-10-10 তিনটেতে যেন আলাদা করে 10-10-10 থাকে। আমি আমার জিওগ্রাফিক্যাল এরিয়াকে 3 ভাগে ভাগ করতে পারবো না কেবলমাত্র। বোঝাতে পারলাম কি? অর্পিতা বোঝা গেছে কি বলেছি? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন? আচ্ছা, প্রথম স্টেপটা বোঝা গেছে, প্রথম যেটা বলেছিলাম। হ্যাঁ স্যার, ওটা বোঝা গেছে, প্রপোর্শনটা বোঝা গেছে। এবারে এই যে স্টেটের কথা বললাম যেখানে 70 জন জনসংখ্যা, তার মানে এই স্টেটটাতে কতগুলো আসন থাকবে ওটা বুঝে তুমি কি বুঝেছো বলো? 70 জন জনসংখ্যা যদি এই স্টেটে থাকে তাহলে এই হিসেব অনুযায়ী তাহলে কতগুলো আসন এই স্টেটটার জন্য হওয়া উচিত? 7 জন। এবারে বলা হচ্ছে এই 7টা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ভাগ হবে, কিন্তু 7টা ভাগ এমন করতে হবে যেন প্রতিটা ভাগে 10 জন করে জনসংখ্যা থাকে। অর্থাৎ দেখা গেল যে এই অঞ্চলের জায়গা জনসংখ্যা কম, এই অঞ্চলে এতগুলো অঞ্চল মিলে একটা 10টা লোক থাকে, তাহলে এটা একটা কনস্টিটিউয়েন্সি। আবার দেখা গেল এই অঞ্চলে ছোট্ট জায়গার মধ্যে 10 জন থাকে, তাহলে এটা একটা কনস্টিটিউয়েন্সি। সেই 7টা যে ইকুয়াল জিওগ্রাফিক্যাল ল্যান্ড হবে এমন নয়, সেই 7টা হবে এমন ভাবে তৈরি করতে হবে যেখানে যেন সমান প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে সমান সমান জনসংখ্যা থাকে। আবার এটা পড়ছি, দেখো, each state is divided into territorial constituencies in such manner that the ratio between population of each constituency and the number of seats allotted to the states is same throughout the state। ঠিক আছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। দেখবে যে মালদা দেখবে যে মালদাতে দুটো লোকসভা কেন্দ্র, উত্তর মালদা, দক্ষিণ মালদা। কিন্তু কলকাতায় কতগুলো লোকসভা কেন্দ্র? কলকাতার জনসংখ্যা বেশি। ঠিক আছে, কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, এদিকে দমদম, এদিকে যাদবপুর। ঠিক আছে, 4টে। কলকাতার মতো একটা ছোট্ট জায়গা, 4টে। ঠিক আছে, আবার তুমি যদি দেখো যে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা এত বড় জায়গা, উত্তর 24 পরগনার কি আছে? বারাসাত আছে, বসিরহাট আছে, হাসনাবাদ আছে। কিন্তু 24 পরগনা তো কলকাতার অনেক বড়। উত্তর 24 পরগনার মধ্যে মানে বেশ কিছু কলকাতার ধরে যাবে জিওগ্রাফিক্যাল এরিয়া যা বলছি। ঠিক আছে, জনসংখ্যা অনুযায়ী যেহেতু এটা ভাগ হচ্ছে, তাই আমাদের কিন্তু ছোট ছোট জায়গাতেও যদি সেখানে জনসংখ্যা বেশি থাকে তাহলে সেইভাবেই ভাগ করতে হচ্ছে। আমরা ভোটের সময় দেখতে পাই, তাই তো? বোঝা গেছে প্রসেনজিৎ? হ্যাঁ স্যার। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারবো যে সাপোজ আমরা দেখলাম যে এটা হচ্ছে ইউপির একটা কনস্টিটিউয়েন্সি, সাপোজ এটা হচ্ছে আমাদের কলকাতা না বা ওয়েস্ট বেঙ্গলের একটা কনস্টিটিউয়েন্সি। তার মানে আমরা এটা বলতে পারি যে এই জায়গার যা জনসংখ্যা এই জায়গা সেই একই জনসংখ্যা থাকবে। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী সারা ভারতবর্ষে যত কনস্টিটিউয়েন্সি আছে সমস্ত কনস্টিটিউয়েন্সির জনসংখ্যা এক হওয়া উচিত। তাই তো? সেটাই তো মনে হচ্ছে এই দুটো স্টেপ যদি আমরা ফলো করি, কি বিশ্বজিৎ, তাই তো? হ্যাঁ স্যার। অর্থাৎ লাদাখে যদি একটা লোকসভা কনস্টিটিউয়েন্সি থাকে, সেই লাদাখের যা জনসংখ্যা, তার মানে আমরা এটা বলতে পারি যে কলকাতা দমদমের যে লোকসভা কনস্টিটিউয়েন্সি সে একই জনসংখ্যা। না স্যার, এই রেশিও অনুযায়ী বা এই সিস্টেম অনুযায়ী তো আমরা সেটাই বলতে পারি। ঠিক আছে, কিন্তু এখন না স্যার। কেন না স্যার? কারণ রিঅ্যাডজাস্টমেন্টটা আমাদের ঠিকঠাক করা হয় না এভরি সেন্সাস। আফটার এভরি সেন্সাস তাহলে এটা ঠিক রাখতে গেলে কি করা উচিত? প্রত্যেকটা সেন্সাসের পরেই আবার রিঅ্যাডজাস্টমেন্ট করতে হয় কনস্টিটিউয়েন্সি গুলো, তাই তো? বিশ্বজিৎ না স্যারটা কেন বললে শুনি? মানে এটা ভেবে বললে, মানে প্র্যাকটিক্যালটা ভেবে বললে নাকি হিসেবটা বুঝলেন?
আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিক্যালি বর্তমানে আমরা দেখতে পাই না, তার কারণ ওটাই। তাহলে যদি এই নিয়ম মেনে চলতে হয় তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? যে প্রতিটা সেন্সাসের পরে কিন্তু প্রত্যেকটা সারা ভারতবর্ষে একবার রিঅ্যাডজাস্টমেন্ট হবে। প্রতিটা সেন্সাসের পরে দেখা গেল যে বর্তমানে দেখা গেল ইউপি 600 জনসংখ্যা তাই 60টা আসন, পশ্চিমবঙ্গের 400 জনসংখ্যা তাই 40টা আসন। কিন্তু 10 বছর পরে দেখা গেল ইউপির জনসংখ্যা বেড়ে হয়ে গেছে 700 বা 70, আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা ইউপির জনসংখ্যা বেড়ে 700 হয়েছে, তাহলে ওর 7টা আসন দিতে হবে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে গেছে, কমে 300 হয়ে গেছে, তাহলে ওর 3টা আসন দিতে হবে। ঠিক আছে, বা এইভাবে টোটালটা কে আমাকে চেঞ্জ করতে হবে। বা দেখা গেল যে টোটাল জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষে, তাহলে আমার আসন সংখ্যা তো 552, তাহলে রেশিওটা কমতে পারে বা বাড়তে পারে। সেই রেশিও অনুযায়ী আবার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ভাগ করতে হবে। তাহলে আমার 552টা জনসংখ্যার জন্য যদি 150 কোটি হয়, আর 552টার জন্য যদি 100 কোটি হয়, তাহলে রেশিওর হেরফের হবে। সেই রেশিওর হেরফের অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে কত কত জনসংখ্যা, সেই অনুযায়ী তাদেরকে আমার দিতে হবে প্রত্যেক 10 বছর অন্তর। আবার প্রতিটা রাজ্যের যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি সেগুলো আবার ভাগ করতে হবে। দেখা গেল আজকে 42টা আছে পশ্চিমবঙ্গে, পরের দিন হয়ে গেল হয়তো পশ্চিমবঙ্গে 50টা বা কমে হয়ে গেল 40টা, তাহলে আবার তাদের টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি গুলো আলাদা আলাদা করতে হবে। তাই তো? প্রত্যেক রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে প্রত্যেকটা সেন্সাসের পরে। এটাতেও কিন্তু একটা বিশাল বড় হ্যাপা মানে বোঝো, মানে এই যে চলিত ভাষাটা হ্যাপা, এটা ছোটবেলায় আমরাও শুনি, বড় হয়ে শুনেছি, এটা মানে বোঝো তো, মানে ঝামেলা। ঠিক আছে, আচ্ছা। তো এখন প্রথমত 5 বছরে 4টে করে ভোট হয়, তারপরে আবার একবার করে রিঅ্যাডজাস্টমেন্ট এটসেট্রা এটসেট্রা, এগুলোতে খুব সমস্যা হয়, যার জন্য রিঅ্যাডজাস্টমেন্টটা বন্ধ করে রাখা হয়েছে বলেই কিন্তু বর্তমানে আমরা জনসংখ্যার হেরফের দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল বিশ্বজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই নামগুলোকে চেঞ্জ করা যায় না, এই আরইএন, বিবিবি, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যায় না। চেঞ্জ করে নিজেদের নাম যদি করা যায় একটু করে রেখো, আমার তাহলে বলতে সুবিধা হয়। ওকে স্যার। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, রিঅ্যাডজাস্টমেন্ট আফটার এভরি সেন্সাস। ঠিক আছে, আমি তো প্রত্যেকটা ক্লাসের আগে ভাবি আরইএনটা কে ছিল, তারপরে আচ্ছা আরইএনটা রনল ছিল। ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, তো বয়স হয়েছে তো মাথা কাজ করতে সময় লাগে আর কি। তো রিঅ্যাডজাস্টমেন্ট কেন করা হচ্ছে? কি বলছে? আফটার এভরি সেন্সাস রিঅ্যাডজাস্টমেন্ট টু বি মেড ইন, প্রত্যেকটা সেন্সাসের পরে রিঅ্যাডজাস্টমেন্ট করতে হয় কোথায়? অ্যালোকেশন অফ সিটস টু দা স্টেট। একটু আগে এটাই বললাম, তাহলে স্টেট গুলোর অ্যালোকেশনে একবার রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে কি করতে হবে? ডিভিশন অফ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি। আবার স্টেটের যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ডিভিশন, সেগুলোতেও আলাদা করে আবার আমাদেরকে এটা করতে হবে। বোঝা গেল? পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু ডু দিস। এইটা করার ক্ষমতা কাকে দেয়া হয়েছে? পার্লামেন্টকে দেয়া হয়েছে, যার জন্য পার্লামেন্ট হ্যাজ এনাক্টেড ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1952। 1952 সালে পার্লামেন্ট একটা কমিশন অ্যাক্ট তৈরি করে, সেটা হচ্ছে ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1952। 1951-52 ভোট হয়েছিল তোমরা জানো। তারপর 1962 সাল, 1972 সাল এবং 2002 সাল ঠিক এই পারপাসে আবার ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট তৈরি করে, বাই ডিলিমিটেশন কমিশন অ্যাক্টের মাধ্যমে আলাদা আলাদা করে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। কিন্তু এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্দিরা গান্ধী দেখলো খুব সমস্যা, প্রত্যেকবারে শুধু একবার করে 62তে হয়েছে, 72-এ হয়েছে। এরপর যাতে এই সমস্যায় না হতে হয়, 72-এ হয়েছে, আমি খুব সুন্দরভাবে সারা ভারতবর্ষে জিতে এসেছি, আবার ঘাটাঘাটি করে লাভ নেই, যেমন আছে তেমনটাই থাক। ঠিক আছে, তো মোটামুটি এই ভেবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 স্টপড দ্য অ্যালোকেশন অফ সিটস এন্ড রিঅ্যাডজাস্টমেন্ট অফ কনস্টিটিউয়েন্সি। তাহলে কি হলো? অ্যালোকেশন অফ সিটস মানে অ্যালোকেশন অফ সিটস টু দা রাজ্যসভা, লোকসভায় যে অ্যালোকেশন অফ সিটস স্টেট গুলো থেকে, সেই অ্যালোকেশন অফ সিটস সেটাকে বন্ধ করা হলো। আর রিঅ্যাডজাস্টমেন্ট টু দা কনস্টিটিউয়েন্সি গুলো যে রিঅ্যাডজাস্টমেন্ট, সেটাকেও বন্ধ করা হলো টিল দা ইয়ার 2000। বলা হলো যে 2000 সাল পর্যন্ত আর কোনো কিছু করা হবে না, at the level of year 1971।
1971 সালের যে সেন্সাস, তার ফলে যে রিঅ্যাডজাস্টমেন্ট 1972 তে হয়েছিল, এই 1972, সেই অনুযায়ী যে আসন যেমন আছে, যেটা যেমন চলছে, সেগুলো কিন্তু কতদিন চলবে? 2000 সাল পর্যন্ত চলবে। বোঝা গেল? এটা বলে দিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 যে এত ঝামেলায় গিয়ে লাভ নেই, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, এটা সত্যি একটা সমস্যা এত বড় দেশের জন্য, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আবার করে নতুন করে রিঅ্যাডজাস্ট করা খুব সমস্যা। এটা ব্যান হবে, বাম হবে না, ঠিক আছে? The ban was extended for another 25 years up to 2026. এই যে ব্যানটা, এটা এক্সটেন্ড করে দেওয়া হলো আরো 25 বছরের জন্য। কবে? 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001, অটল বিহারী বাজপেয়ীর আমলে 84তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2001 সালে গিয়ে বলা হলো, আবার সেই ঝামেলা এসে পৌঁছেছে, ভাই আবার এই ঝামেলা গিয়ে দরকার নেই, চলো আরো 25 বছর একে বাড়িয়ে দাও, ঠিক আছে বলে 2026 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো। তাহলে এই দুটো লাইন আমরা বুঝেছি, এই প্রথম চারটে বুঝেছি কি? হ্যাঁ স্যার, বুঝেছি তো? কি বুঝলাম আরো একবার বলি, 1952 সালে ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট তৈরি করা হলো, ঠিক আছে? এটার ফলে 1962, তারপর 1972 আবার করা হলো, মানে ডিলিমিটেশন করা হলো, এবং সেখানে স্টেট গুলোর আলাদা করে আবার অ্যাডজাস্ট করা হলো, টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি অ্যাডজাস্ট করা হলো। তারপরে 1976 এ গিয়ে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়ে বলা হলো যে যেমনটা চলছে 72 সাল অনুযায়ী, 71 এর সেন্সাস অনুযায়ী, ঠিক এই রকমটা চলবে 2000 সাল পর্যন্ত। তারপরে 2000 সালে গিয়ে আবার 2001 সালে এটা বলা হলো যে আর নতুন করে করছি না বাবা, যেটা আছে সেটাই আমরা আরো 25 বছর পিছিয়ে দিলাম, এগিয়ে দিলাম, 2026 পর্যন্ত ওটাই চলবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আবার একটু খটোমটো গল্প। পরের লাইনটা দেখো কি বলছে, দ্য 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট also empowered the parliament to readjustment the territorial constituency in the states on the basis of 1991 census. এটা খটোমটো কেস। ভাই তুমি বললে যে যেমনটা চলছে তেমনটা আরো 25 বছর চলবে, তো চলুক, কিন্তু এখানে আবার কাঠি করে দিল। কি বলছে? বলছে যে হ্যাঁ 25 বছর এইরকমই চলবে, যে স্টেট গুলোর যা যা আছে তেমন ভাবে আরো 25 বছর চলবে। অর্থাৎ এই যে আমাদের 42খানা আসন লোকসভার পশ্চিমবঙ্গের জন্য, এটা কিন্তু সেই 1972 সালেও ছিল, সেটাকে এক্সটেন্ড করে 2000 সাল পর্যন্ত আনা হলো, তারপর সেটাকে এক্সটেন্ড করে 2026 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত। এই 42টা সিট নিয়ে আপ ডাউন কিছু হবে না, জনসংখ্যা বাড়লো না কমলো, দেশের বাড়লো, পশ্চিমবঙ্গের তার অনুযায়ী কমে গেল, দেশ যতটা বাড়লো তার থেকে বেশি পশ্চিমবঙ্গ বাড়লো, এসব নিয়ে আমরা ভাববো না। তাহলে কি ভাববো? বলছে কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরের যে কনস্টিটিউয়েন্সি গুলো আছে, 42টা যে কনস্টিটিউয়েন্সি বিভিন্ন রকম, মানে এইভাবে যে কনস্টিটিউয়েন্সির যে ভাগগুলো আছে, সেই সমস্ত ভাগগুলো বলছে একবার রিঅ্যাডজাস্টমেন্ট করে নাও বাবু, ঠিক আছে, যাতে সমস্ত ভাগে সমান মানুষ থাকে। এবং সেই রিঅ্যাডজাস্টমেন্টটা করব কোন সেন্সাসের উপর ভিত্তি করে? বলছে 1991 এর সেন্সাসের উপর ভিত্তি করে একবার রিঅ্যাডজাস্টমেন্ট করে নাও। কবে বলা হলো? 2001 সালে বলা হলো, ঠিক আছে। কিন্তু 2003 সালে গিয়ে দেখা যাচ্ছে যে না, রিঅ্যাডজাস্টমেন্ট 1991 সেন্সাসে কেন করবো, আমার তো 2001-এরই আমার আবার নতুন করে সেন্সাস রিপোর্ট চলে এসছে। তাহলে 2003 সালে গিয়ে বলছে বাই 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 বলছে দ্য ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস, মানে রাজ্যের মধ্যে যে কনস্টিটিউয়েন্সি গুলো আছে, on the basis of 2001 census, not on the 1991 census, 1991 census. এটাতে গিয়ে বলছে যে এর মধ্যে রাজ্যের যে কনস্টিটিউয়েন্সি গুলো আছে সেগুলোর যা ভাগ আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু বর্তমানে আমরা 1991 সেন্সাস অনুযায়ী না করে 2001 এর সেন্সাস অনুযায়ী সেগুলো ভাগ করবো, এবং সেখানে ভাগ করে দেখবো যে আমাদের সমস্ত কনস্টিটিউয়েন্সিতে সমান সমান জনসংখ্যা থাকছে কিনা, ঠিক আছে। যেমন ডায়মন্ড হারবারের আশেপাশে বেশ কিছু অঞ্চল, একেবারে ডায়মন্ড হারবার থেকে 5 কিলোমিটার দূরে এইরকম কিছু অঞ্চল আমি যখন ছোটবেলায় তখন দেখেছিলাম, মানে ওই 2000 সালের আগে দেখেছিলাম, সেগুলো সব ওই যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল, ঠিক আছে। তখন আমাকেও অবাক করতো, বাপরে এত দূর যাদবপুর। তখন ওই কৃষ্ণা বসু পরিবারের আর কি শরৎ বোসের স্ত্রী সম্ভবত, হ্যাঁ, উনি তখন ভোটে বৌমা, শরৎ বোসের বৌমা,
শরৎ বোসের বৌমা, ঠিক। তো শিশির বসুর ওয়াইফ। শিশির বোসের ওয়াইফ, উনি তখন এখানে ভোটে দাঁড়াতেন, ঠিক আছে। তো কৃষ্ণা বসু দেখতাম যাদবপুর লোকসভা কেন্দ্র, এখন সেটা আবার রিঅ্যাডজাস্টমেন্ট হয়ে সেটা এখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে চলে গেছে, ঠিক আছে, কেন্দ্রগুলো চেঞ্জ হয়েছে আর কি। তো মনে রাখতে হবে আমাদের শেষমেশ এখনো পর্যন্ত আমরা যে ভোটটা লাস্ট দিলাম লোকসভা কেন্দ্রের ভোটটা, সেটা আমরা কিন্তু তার যে স্টেট স্টেট অনুযায়ী তার যে আসন সংখ্যা সেটা ঠিক হয়েছিল 1972-এ লাস্ট, ঠিক আছে। এবং এই টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি গুলো কিন্তু অ্যাডজাস্ট হয়েছিল আমাদের 2003 সালে গিয়ে 2004 সাল থেকে এই রকম টেরিটরিতে আমরা ভোট দিচ্ছি, ঠিক আছে। এটা হয়েছিল লাস্ট 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ। বোঝা গেল? আজকে এইটুকুই থাক, অনেক খটোমটো জিনিসপত্র হয়েছে। পরের ক্লাসে আমি একটু সংকোচের সাথে কথা বলে নিই, তারপর গ্রুপে জানিয়ে দেবো। পরের ক্লাসে হচ্ছে তোমাদেরকে এরপরে থেকে রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এন্ড এসটি এখান থেকে শুরু করবো, ঠিক আছে। পিডিএফটা পাঠাচ্ছি, পুরোটাই যাবে, পিডিএফটা কেটে পাঠাতে পারবো না, যেটুকু ওই মার্ক টার্ক করা আছে এটুকু লিখে নাও। সমস্যা হবে, হওয়াটা স্বাভাবিক। পরের ক্লাসে কিন্তু শুরুতেই আমাকে এগুলো জিজ্ঞেস করবে যে স্যার এটা বাড়িতে গিয়ে বুঝিনি বা এটা লেখার সময় বুঝতে পারিনি, ঠিক আছে। স্কিপ করে যেও না, একেবারেই তাড়াতাড়ি পিডিএফটা লিখে নাও, ভিডিওটা যেটা দেবো সেটাও শুনে নিও, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই, টাটা।